উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ত্রিযুগী নারায়ণ মন্দির অবস্থিত, যে মন্দিরে শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। কথিত আছে যে অগ্নিকে সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই অগ্নি যুগ যুগ ধরে এখনও জ্বলে আসছে। তাই এই মন্দিরকে অখণ্ডধ্বনি মন্দিরও বলে। বর্তমান সময়ে অনেকেই স্বপ্ন দেখেন এই পবিত্র স্থানে নিজেদের বিয়ে সম্পন্ন করার। যে মন্দিরে, যে আকাশের নিচে মহাদেব ও মাতা পার্বতীর বিয়ে সম্পন্ন হয়েছিল, সেই আগুনকে সাক্ষী রেখে তারা 7 পাক ঘুরে পরস্পরকে আপন করেছিলেন, সেই যজ্ঞকুণ্ডের চারপাশে প্রদক্ষিণ করে নিজের ভালোবাসার মানুষকে চিরতরে কাছে পাওয়া অনেক মানুষেরই স্বপ্ন। খুব পুণ্য না থাকলে এই পবিত্র ভূমিতে পা রাখাই যায় না, বিয়ে করা তো দূরের কথা। এই মন্দিরটি মহাদেবকে নয়, বিষ্ণুদেবকে উৎসর্গ করা। এই মন্দিরটি কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরি। পুরাণে কথিত আছে, মাতা পার্বতী শিবকে বিয়ে করার জন্য ত্রিযুগী নারায়ণ থেকে 5 কিমি দূরে গৌরীকুণ্ডে কঠোর তপস্যা করে মহাদেবের মন জয় করেন। তিনি ছিলেন মাতা সতীর পুনর্জন্ম। অবশেষে শিব ও পার্বতী ত্রিযুগী নারায়ণ মন্দিরে বিবাহ করেন। বিষ্ণুদেব নিজে উপস্থিত থেকে শিব ও পার্বতীর বিয়ের সব আয়োজন করেন। কথিত আছে, শিব পার্বতীর বিয়ের আগে দেবী পার্বতীকে ওই মন্দিরের 3টি কুণ্ড তথা রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড ও ব্রহ্মাকুণ্ডের জল দিয়ে স্নান করানো হয়েছিল। বলা হয় যে এই জলকুণ্ডগুলো ভগবান বিষ্ণুদেবের নাভি থেকে উৎপন্ন হয়েছে। শিব পার্বতীর বিয়ের সময় পার্বতীর ভাই হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুদেব এবং তাদের বিয়েতে উপস্থিত ছিলেন স্বয়ং ব্রহ্মা। তিনি ছিলেন তাদের বিয়ের পুরোহিত। মূল মন্দিরের সামনে ব্রহ্মশিলা নামক পাথর দিয়ে তাদের বিয়ের স্থান এখনও চিহ্নিত করা হয়েছে। বলা হয় যে যখন আদি শঙ্করাচার্য উত্তরাখণ্ডে আসেন, তখন প্রায় 1200 বছর আগে তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। মূল মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুদেবের একটি মূর্তি, পাশাপাশি লক্ষ্মী ও সরস্বতী দেবীরও মূর্তি। শিব পার্বতীর বিয়ের মূর্তিও একটি রাখা আছে। ভক্তরা ওই মন্দিরে গেলে অখণ্ড ধুনিকুণ্ডে গাছের কাঠ দেয় এবং ছাই মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ রূপে বাড়িতে নিয়ে আসে সাংসারিক জীবনে আশীর্বাদ লাভের জন্য। নবদম্পতিরা শিব ও মাতা পার্বতীর মতো নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে চিরন্তন বন্ধন গড়ে তোলার জন্য এই মন্দিরে বিয়ে করার স্বপ্ন দেখে। এবার আসি তোমাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন তোমাদের ছিল ওখানে যাওয়ার পথটা, কিভাবে আমরা ওখানে পৌঁছাবো। তো আমরা যেভাবে গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যাওয়ার সময় হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে গেছিলাম। কুম্ভ এক্সপ্রেস থেকে আমরা নেমেছিলাম হরিদ্বারে। হরিদ্বার থেকে ট্র্যাভেলারে করে আমরা ত্রিযুগী নারায়ণ মন্দিরে গেছিলাম এবং আবার বিবাহ সম্পন্ন হবার পর ট্র্যাভেলারে করেই আমরা হরিদ্বারে এসে সেখান থেকে দুন এক্সপ্রেসে করে হাওড়া এসেছিলাম। এবার আসি সেখানকার রাস্তাটা কেমন। আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠছি। পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা, তাই রাস্তাগুলোতে প্রচুর টার্নিং ছিল এবং গাড়ি প্রচণ্ড স্পিডে যাওয়ার সময় সত্যি কথাই আমরা সবাই বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের সঙ্গে বয়স্ক মানুষ ছিল, প্রত্যেকের বমি হয়েছিল এবং নানাভাবে আমরা অসুস্থ হয়েছিলাম এবং গাড়ির স্পিডটা এত বেশি ছিল যে আমরা ঠিকভাবে সিটে বসেও থাকতে পারছিলাম না। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা ওখানে গেলে অবশ্যই পেট হালকা রেখে বমির ওষুধ খেয়ে তার আধ ঘন্টা পরই গাড়িতে উঠবে। আমরা এতজনের কাছে শুনেছি, কিন্তু এই ইনফরমেশনটা আমাদের কেউ দেয়নি, ফলে যাওয়ার সময় আমরা ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। এবার আমরা যখন ওখানে নামি তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। এইখানে এই মন্দিরটা দেখার সবচেয়ে আদর্শ সময় হচ্ছে অক্টোবর পর্যন্ত। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত টাইমের মধ্যে গেলে তোমাদের কষ্ট হবে না, কিন্তু আমাদের বিয়ের ডেটটা নভেম্বরে ছিল, তাই যখন নামি রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডায় আমাদের ভীষণ কষ্ট হয়েছে। তবে দিনের বেলা ওয়েদার খুব সুন্দর, ঝলমলে রৌদ্র উঠে যায়, ভিউ অসাধারণ সুন্দর, কিন্তু রাত্রিবেলাটা ভীষণ ঠান্ডা পড়ে। তাই তোমরা গেলে সেই রকম প্রোটেকশান নিয়েই যাবে। এবার রাস্তার কথায় আসি। রাস্তা শনপ্রয়াগ অবধি একরকম, টার্নিং অবশ্যই আছে, কিন্তু শনপ্রয়াগের পর থেকে একটা রাস্তা চলে যায় কেদারনাথের দিকে, একটা রাস্তা চলে গেল ত্রিযুগী নারায়ণের দিকে। শনপ্রয়াগ থেকে ত্রিযুগী নারায়ণ যেতে যে 12 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা যথেষ্ট দুর্গম
আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে এবং গাড়ি থেকে নিচে খাদের দিকে তাকালে হাত পা হিম হয়ে গেছে। গাড়ি এবং খাদের মাঝখানে গ্যাপ খুব সামান্য এবং সেই রাস্তাতেই এত স্পিডে গাড়ি গেছে, তাই ভীষণ আমরা ভয় পেয়েছি। সেই জায়গাটার রাস্তাটা যথেষ্ট দুর্গম আছে এবং আমি কিছু ভিডিও তোমাদের অ্যাড করছি, দেখতে পারবে যে ভাঙা ভাঙা রাস্তাও আছে। তাই বয়স্ক মানুষদের নিয়ে গেলে একটু সেইভাবে সাবধান হয়েই যাবে। আমাদের এই সাবধানটা কেউ করেনি, তাই একটু আমরা ভয়ই পেয়েছিলাম। তো সেই জন্য আমি তোমাদেরকে যা ফেস করেছি সম্পূর্ণটাই ভালো মতো জানিয়ে দিলাম। এবার 2 নম্বর প্রশ্নে আসি, বুকিং প্রসেস। ওখানে বিয়ের বুকিংটা কিভাবে করবে? বিয়ের বুকিংটা আমরা করেছিলাম একটি পুরোহিতের সঙ্গে কথা বলে। পুরোহিতের ফোন নাম্বার আমাদের কাছে আছে, তোমরা চাইলে পুরোহিতের ফোন নাম্বার দিয়ে দেব। পুরোহিতকে বলতে হবে বিয়ের ডেটগুলো কবে কবে, ওনারা বিয়ের ডেট জানাবেন। তোমরা তোমাদের সুবিধা মতো ডেট বুক করবে। তোমরা যদি একটু হাতে সময় নিয়ে বুক করো তাহলে দিনের স্লটটা পাবে। দিনের বেলা বিয়ে হলেই সেখানে বিয়েটা খুব সুন্দরভাবে করা যায়, রোদ ঝলমল আকাশের সঙ্গে ভিউও খুব সুন্দর আসে। কিন্তু রাত্রে হলে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিয়ে করতে হয়। আমিও ঠকঠক করে কাঁপতে কাঁপতে বিয়ে করেছি, তাই আমি তোমাদের সাজেস্ট করব তোমরা একটু আগে থেকে বুক করবে এবং দিনের স্লট চাইবে পুরোহিতের কাছে। দিনের স্লট সব বুক হয়ে যায়, দিনের স্লট না পেলে তারপর তারা রাতের স্লট দেয়। আমি তোমাদের সাজেস্ট করব রাতের স্লটটা তোমরা অ্যাভয়েড করো। পুরোহিতের সঙ্গে ফোন করে কথা বলে তোমরা বুকিংয়ের ডেটটা এবং টাইমটা নিয়ে নেবে এবং একটা রিসিপ্ট তার কাছ থেকে নিয়ে নেবে এবং তোমার কাছে আধার কার্ডটা চাইবে। আধার কার্ডের ছবিটা পুরোহিতকে দিয়ে দেবে, তাহলেই বুকিং হয়ে যাবে। এবার আসি ফটোগ্রাফারের কথায়। তোমরা যদি চাও এখান থেকে সঙ্গে করে ফটোগ্রাফার নিয়ে যাবে, নিয়ে যেতেই পারো, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাইনি এখান থেকে এক্সট্রা কাউকে নিয়ে যেতে, তাই আমরা ইউটিউব দেখে খুঁজে খুঁজে ত্রিযুগীনারায়ণ মন্দিরে যেসব ফটোগ্রাফাররা কাজ করেন তাদের অনেকের সাথে কথা বলেছিলাম। ম্যাক্সিমাম ফটোগ্রাফার দেরাদুন থেকে ওখানে গিয়ে কাজ করেন। তো তাদের মধ্যে থেকে আমরা একজনকে সিলেক্ট করেছিলাম। 16 তারিখ আমরা প্রি ওয়েডিং করেছিলাম, 17 তারিখ বিয়ের জন্য নিয়েছিলাম, 2 দিনের জন্য আমরা বুক করেছিলাম। তো ফটোগ্রাফার আমাদের কাছে 1,10,000 মতো চার্জ নিয়েছিল এই 2 দিনের জন্য। তো তোমরা ইউটিউব এবং ইনস্টাগ্রামে যারা ত্রিযুগীনারায়ণ টেম্পলে কাজ করেন সেই সব দেখে নিয়ে নিজেরা দেখে শুনে বাজেট অনুযায়ী বুক করতেই পারো। এবার আসি মেকআপে। মেকআপ কেউ চাইলে নিজেও করে নিতে পারো বা সঙ্গে মেকআপ আর্টিস্ট নিয়েও যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ কস্টিংটা তো তোমাদেরই, অসুবিধা হওয়ার কথা নয়। তবে মেকআপ আর্টিস্ট আমি ওখানকারই বুক করেছিলাম, এখানে তারা মোটামুটি 22, 23, 25 হাজার মতন চার্জ নেয়। আমি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে অনেক ঘেটে ঘেটে দেরাদুনের মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম। শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্যই করেছিলাম, বাকি হলদি, বৃদ্ধি, সকালের পুজো এগুলোতে আমি নিজেই সেজে নিয়েছিলাম। একটা প্রবলেম আমি ফেস করেছি, ওখানকার মেকআপ আর্টিস্টরা শাড়ি পরাতে তেমন পটু নয়। বিয়েতে আমরা যেমন ট্র্যাডিশনাল করে শাড়ি পরি তেমন শাড়ি সে আমাকে পরাতেই পারেনি। অবশেষে নিজেরা আমার মা, আমি মিলে এবং আমার এক দিদি গেছিলো, সেই দিদি মিলে শাড়িটা পরি। তারা লেহেঙ্গা ড্রেপিংয়ে এক্সপার্ট, শাড়ি ড্রেপিং একদমই করতে পারেনি এবং মেকআপ আমার মন মতোও হয়নি। তাই আমি আমার মেকআপ আর্টিস্টকে সাজেস্ট করব না। তোমরা ইনস্টাগ্রাম খুলে এবং ইউটিউব দেখে দেরাদুনের কাছের মেকআপ আর্টিস্টকে বুক করে নিও। এবার আসি হোটেলের কথায়। মন্দিরের কাছাকাছি তোমরা অনেক হোটেল পাবে এবং মন্দিরের একদম কাছেই GMVN-এর প্রপার্টি আছে। তোমরা আগে থেকে হাতে সময় নিয়ে বুক করলে GMVN-এর ওয়েবসাইটে গিয়ে বুক করে নিও, খুব ভালো প্রপার্টি। আমাদের ডেটটা খুব তাড়াতাড়ি ঠিক হওয়ায় GMVN-এ আমরা ঘর পাইনি। তা আমরা যেহেতু ইভেন্ট প্ল্যানার নিয়েছিলাম, ইভেন্ট প্ল্যানারের মারফত আমরা হোটেল বুক করি, তারাই বুক করে। সেটা ছিল মন্দির থেকে 300 মিটার দূরে। আরও কাছে হোটেল পেয়ে যাবে এবং অনেক ভালো ভালো হোটেলও আছে। নর্মাল হোটেল পার ডে 2,000 বা 2,500 মতন চার্জ করে, একটু ভালো নিতে গেলে আর একটু ভালো পড়বে। আমাদেরটা খুব হাইফাই কিছু ছিল না, নর্মালি আমরা শুনেছি যে পার ডে 2,500 মতো চার্জ করেছিল। এবার আসি খরচের কথায়। আমরা ইভেন্ট প্ল্যানার বুক করেছিলাম এবং আমাদের স্পেসিফিকেশান অনুযায়ী ইভেন্ট প্ল্যানার আমাদের প্যাকেজ দিয়েছিল এবং আমরা সেই প্যাকেজ চুজ করেছিলাম। তোমরা কতজন যাবে, কয়জন খাবে, কয়টা রুম লাগবে সেই বুঝে এবং কতজন ট্রাভেল করবে ট্রাভেলারের কস্টিং সেই বুঝে তারা তোমাদের প্যাকেজ বলে দেবে এবং তোমাদের সুবিধা মতো প্যাকেজ তোমরা বুক করে নিতে পারো। আমাদের ইভেন্ট প্ল্যানারের সঙ্গে অভিজ্ঞতা আমাদের ভালো ছিল না,
নর্মালি নিজেরা যেতে গেলে যে খরচ হয় ইভেন্ট প্ল্যানার তার থেকে অনেকটাই বেশি চার্জ করে। আমরা তা সত্ত্বেও ইভেন্ট প্ল্যানার নিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম আমাদের এই স্পেশাল দিনটায় আমরা হেডেক ফ্রি থাকব। কিন্তু আমাদের হেডেক নিতে হয়েছে, ইভেন্ট প্ল্যানারকে বলে বলে কাজ করাতে হয়েছে, যেটা কাম্য ছিল না। তাই আমাদের ইভেন্ট প্ল্যানারকে আমরা সাজেস্ট করব না। তোমরা যদি ইভেন্ট প্ল্যানার নিতে চাও তাহলে ইউটিউব ঘাঁটবে, ফেসবুক ঘাঁটবে, ত্রিযুগী নারায়ণ টেম্পল ওয়েডিং লিখে সার্চ করবে, দেখবে অনেক ইভেন্ট প্ল্যানারের তোমরা খোঁজ পেয়ে যাবে। তোমাদের স্পেসিফিকেশান অনুযায়ী তোমরা তাদের সঙ্গে আলোচনা করে কস্টিংটা ঠিক করে নিও। আমি নর্মালি তোমাদের গাইড করে দিতে পারি ইভেন্ট প্ল্যানার না নিয়েও তোমরা কিভাবে যেতে পারো। প্রথমত পুরোহিতের কাছ থেকে স্লট বুক করবে, এখান থেকে ট্রেনের টিকিট কাটবে হরিদ্বার অবধি। হরিদ্বার থেকে ত্রিযুগী নারায়ণ যাওয়ার জন্য ট্রাভেলার পাওয়া যায়, সেটা তোমরা ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারো বা ওখানে গিয়েও ট্রাভেলার বুক করে নিতে পারো হাই রোডের কাছ থেকে। ওয়েবসাইটে আগেই ট্রাভেলার হরিদ্বার টু ত্রিযুগী নারায়ণ ট্রাভেলার লিখে সার্চ করে ক্রমে নানা ওয়েবসাইট আসবে, সেখান থেকে ট্রাভেলারটা বুক করে নিও। ট্রাভেলারে গিয়ে ত্রিযুগী নারায়ণের কাছে গিয়ে জিএমভিএনে তোমরা আগে থেকেই বুকিংটা করে রেখো, তাহলে ট্রাভেলারে করে গিয়ে তোমরা জিএমভিএনে উঠে যাবে এবং পরের দিন বিয়ের প্রসেস শেষ করে যে ট্রাভেলারে করে তোমরা যাবে সে ট্রাভেলারে করেই আবার হরিদ্বার চলে এসো। হরিদ্বার থেকে দুন এক্সপ্রেস অথবা কুম্ভ এক্সপ্রেসে হাওড়া চলে এসো। এইভাবে তোমরা ইভেন্ট প্ল্যানার ছাড়াই নিজেরা নিজেদের বিয়েটা অ্যারেঞ্জ করে নিতে পারবে এবং ইভেন্ট প্ল্যানার যতটা চার্জ করে তার চেয়ে অনেক কম চার্জে, অনেক কম কস্টিংয়ে তোমরা তোমাদের বিয়েটা সম্পন্ন করে নিতে পারবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট তোমরা বুক করে নিও। আমি কিভাবে কি করেছিলাম, কিভাবে কি করলে তোমাদের সুবিধা হবে, কোথায় কি ইনফরমেশান পাবে, নিজে যতটা জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ইভেন্ট প্ল্যানারের যে যে সার্ভিস ইনক্লুড করা ছিল সেগুলো হচ্ছে হরিদ্বার থেকে আমাদের পিক আপ করে নিয়ে ত্রিযুগী নারায়ণে পৌঁছানো, হোটেল, ফুড, ওয়েডিং রিলেটেড রিচুয়ালসগুলোর জিনিসপত্র মন্দিরে দেওয়া এবং বিয়ে হয়ে গেলে পরের দিন আবার আমাদের হরিদ্বার অবধি ট্রাভেলারে করে পৌঁছে দেওয়া। হলদি ডেকোরেশন এবং বিয়ের জায়গায় মণ্ডপ ডেকোরেশনের জন্য তোমরা ইভেন্ট প্ল্যানার অথবা ডেকোরেটর ঠিক করে নিতে পারো। আশা করি সেটাও তোমরা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক একটু ঘাঁটলে এবং একটু এটা নিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, বিয়ের সময় মন্দির এলাকায় ড্রোন উড়াতে দেয় না এবং টেন্ট মণ্ডপ করতে দেয় না। ইভেন্ট প্ল্যানার বা ডেকোরেটররা বলতে পারে টেন্ট মণ্ডপ করে দেবো, সেই জন্য বেশি চার্জ নিতে চাইলে প্রথমেই তোমরা মানা করে দেবে, বলবে আমাদের টেন্ট মণ্ডপ দরকার নেই। তার কারণ ওরা সেটা বলে বেশি চার্জ তোমাদের কাছে নিয়ে নেবে, তারপর ওখানে গিয়ে বলবে মন্দির অ্যালাউ করলো না তাই করতে পারলাম না। তো সেক্ষেত্রে চার্জটা ওরা নিয়েই নেবে চালাকি করে, কারণ বলবে আমরা তো আয়োজন করেছিলাম, মন্দির অ্যালাউ করেনি, করতে পারেনি। কিন্তু এটা প্রথমেই জেনে রাখো, টেন্ট মণ্ডপ ছাদনাতলা বিশাল বড়সড় করে করতে ওখানে মন্দির কর্তৃপক্ষ অ্যালাউ করে না। আর 2 নম্বর কথা, অখণ্ড ধ্বনি মানে যজ্ঞকুণ্ডের চারপাশে যখন নবদম্পতি ফেরা নেয় সেই সময়টায়, 7 পাকে ঘোরার সময়, সেই সময়টায় অখণ্ড ধ্বনিতে ফটোগ্রাফার অ্যালাউ করে না। ফটোগ্রাফারদের আগে থেকে চুপ করে বলে দেবে বাইরের দরজা থেকে যেন ছবি তুলে নেয়। আমাদের ক্ষেত্রে এইটা হয়নি, ফটোগ্রাফারদের না করেছে, ফটোগ্রাফাররা চালাকি করে বাইরে থেকে আর জুম করে ছবি তুলতে পারেনি, সেই জন্য অখণ্ড ধ্বনির কাছে আমাদের ছবি নেই। তাই তোমরা আগে থেকে ফটোগ্রাফারদের এইটা বলে দিও। আর ফটোগ্রাফাররা বিয়ের সময়ও ড্রোন দিয়ে শট নেব এসব বলে টলে যদি এক্সট্রা চার্জ চায় প্রথমেই না করে দিও, কারণ মন্দির কর্তৃপক্ষ ড্রোন ওড়াতে দেয় না। এবং তোমরা আমাদের এখানের বিয়েতে পুরোহিতরা যেমন বারবার রিটেক নিতে গেলেও কতটা আপত্তি করে না, ওখানে কিন্তু সে জিনিসটা হবে না। ওখানে বিয়েটা খুব নিষ্ঠার সঙ্গে হয়, তাই সিঁদুরদান বারবার, এটা বারবার, এই রিচুয়ালস আরেকবার, ওই রিচুয়ালস আরেকবার করে রিটেক নিয়ে তোমরা যদি ফটোশ্যুট করতে চাও সেটা ওখানে কোনোভাবেই পসিবল হবে না। তাই তোমরা একটু ফটোগ্রাফার এক্সপার্ট নিও, যাতে খুব স্পিডে বিয়ে হলেও ক্যান্ডিড ফটোগ্রাফগুলো তারা ক্যাপচার করতে পারে। তা না হলে ভালো ভালো মুহূর্তের ছবি হয়তো তোমাদের থাকবে না। তাই এই সাজেশনটুকু দিয়ে রাখলাম। ওখানে কিন্তু ননভেজ অ্যালাউ নয়, তাই বিয়ের ওই কয়টা দিন তোমাদের নিরামিষই খেতে হবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, কারো যদি খুব শরীর টরীর খারাপ হয়ে যায় তাহলে কি করবে? ওখানে একটা ওষুধের দোকান আছে, সেখানে মোটামুটি সব রকম ওষুধ পাওয়া যায় এবং একজন কম্পাউন্ডার আছে।
খুব শরীর টরীর খারাপ হলে নিয়ারেস্ট হোটেলে সেই কম্পাউন্ডার আসে। তবে আমি সাজেস্ট করব তোমরা হাতের সম্বল কিছু কিছু ওষুধ নিয়ে যেও, যেমন জ্বর, সর্দি, মাথা ব্যথা, পেট ব্যথা, কাশি এসবের ওষুধ এবং পেট খারাপের ওষুধ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বমির ওষুধটা অবশ্যই নিজের কাছে রেখো। কারণ পাহাড়ে উঠলে পর্বত পীড়ার কারণে অনেকেরই বমি হয়, আমাদেরই হয়েছিল, তাই বমির ওষুধটা রাখা অত্যাবশ্যকীয়। আমার মোটামুটি যা যা মনে হলো, যা যা শেয়ার করলে তোমাদের হেল্প হবে এবং তোমাদের জার্নিটা স্মুথ হবে এবং তোমরা স্মুথলি তোমাদের নিজেদের স্বপ্নের বিয়ে করতে পারবে, সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল মনে হলো, তোমরা কতটা কি ইনফরমেশান পেলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।